mundo. Este no es mi mundo, es solo donde me escondo. Ábrelos. Ahora soñar va a llegar. কিছু মানুষ সারা জীবন বেঁচে থাকে কিন্তু নিজের মতো করে বাঁচতে পারে না। তারা হাসে, কথা বলে, প্রতিদিন একই পথে হাঁটে আর বুকের ভেতর খুব যত্ন করে লুকিয়ে রাখে এমন কিছু সত্য যেগুলো পৃথিবী জানলে হয়তো তাদের জীবনটাই বদলে যেত। কিন্তু কখনো কখনো জীবনের শেষ প্রান্তে এসে একজন অপরিচিত মানুষ আমাদের এমন একটা প্রশ্ন করে বসে, তুমি কি সত্যি নিজের জীবনটা নিজের মতো করে বেঁচেছো? আমরা তখন বুঝতে পারি জীবনটা হয়তো শেষ হয়ে যায়নি, শুধু আমরা এতদিন বেঁচে থাকার অভিনয় করে এসেছি। আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষের, যে জীবনের শেষ বয়সে এসে প্রথমবার নিজের কাছে সত্যি হতে চেয়েছিল। এটি বলিভার। আসসালামু আলাইকুম, স্বাগতম জিএসআর সিনেভার্সে। আজকের গল্পটা কোনো হিরোর নয়, কোনো ভিলেনেরও নয়। এটা একজন সাধারণ মানুষের গল্প যে বছরের পর বছর অন্যের প্রত্যাশা অনুযায়ী বেঁচে এসেছে, কিন্তু একদিন হঠাৎ বুঝতে পারে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গেই সে এতদিন মিথ্যা বলে এসেছে। আজ আমরা জানবো ভুলভার্ভ সিনেমার সম্পূর্ণ গল্প। একজন মানুষের নীরব জীবন, তার অপূর্ণ স্বপ্ন, তার লুকিয়ে রাখা সত্য এবং সেই এক অপ্রত্যাশিত সাক্ষাৎ যা তাকে নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে বাধ্য করে। তাই শুধু গল্পটা শুনবেন না, অনুভব করার চেষ্টা করবে, কারণ কখনো কখনো একটা সিনেমা আমাদের অন্য কারো গল্প শোনায় না, আমাদের নিজেদের জীবন নিয়ে প্রশ্ন করতে শেখায়। চলুন শুরু করি ভুলভার্ভের গল্প। আমি হয়তো সিনেমার নামের উচ্চারণটা ঠিকভাবে করতে পারিনি, সরি। গল্পের শুরু হয় এক নতুন ছাত্রী হেসলি উইগেলকে দিয়ে, যে সকালে এক অজানা অস্থিরতা নিয়ে একা জেগে ওঠে। মায়ের পাঠানো একটি বার্তা পড়ার পর সে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু প্রথম দিনেই তার পৌঁছাতে দেরি হয়ে যায়। ক্লাস শুরু হয়ে যাওয়ার পর সে চুপচাপ ভেতরে ঢুকার চেষ্টা করলেও শিক্ষক তাকে দেখে ফেলেন এবং সাথে সাথেই ক্লাসের বাইরে বের করে দেন। শিক্ষক জানিয়ে দেন যে তাকে এখন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক তখনই এক সোনালী চুলের ছেলে সবার সামনে ইচ্ছাকৃতভাবে তার পদবীর ভুল উচ্চারণ করে তাকে নিয়ে ঠাট্টা করে। প্রথম দিনে এমন অপমানিত হয়ে হেসলি চরম লজ্জা ও অস্বস্তিতে পড়ে। ক্লাসের বাইরে এই ছেলেটির সাথে তার আবারও দেখা হয়। ছেলেটির নাম লিউক হাউল্যান্ড, যে গত বছর ফেল করার কারণে বাধ্য হয়ে একই ক্লাসে পুনরায় পড়াশোনা করছে। লিউক হেসলিকে বলে যে শিক্ষক তাকেও কখনো পড়ানোর সময় ক্লাসে ঢুকতে দেন না। এরপর সে হেসলিকে স্কুলের পেছনে নিয়ে যায় এবং ফয়েলে পেঁচানো একটি বস্তু দেখিয়ে এমন ভাব করে যেন এটি কোনো অবৈধ ড্রাগ। হেসলি ভয় পেয়ে গেলে লিউক হেসে ওঠে এবং প্রকাশ করে যে ওটি আসলে স্ট্রেপ টুথপেস্ট। এভাবে তাকে একটু উত্ত্যক্ত করে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হেসলির দেখা হয় অলিভিয়া নামের এক অত্যন্ত মিশুক মেয়ের সাথে। অলিভিয়া খুব দ্রুতই হেসলিকে তার বন্ধুদের গ্রুপে জায়গা করে দেয় এবং তার স্পষ্টবাদী বান্ধবী কার্লার সাথে পরিচয় করিয়ে দেয়। তবে একই সাথে সে হেসলিকে সাবধান করে সে যেন লিউকের থেকে দূরত্ব বজায় রাখে। এরই মধ্যে তাদের সাক্ষাৎ হয় স্কুলের সবচেয়ে সুদর্শন ও জনপ্রিয় ছেলে মেটের সাথে। মেট সবার চেয়ে আলাদা, কারণ সে হেসলির নামের সঠিক উচ্চারণ করে এবং তার প্রশংসাও করে। মেটের এই স্বভাবটি হেসলির মন ছুঁয়ে যায়। কথোপকথনের এক পর্যায়ে সবাই জানতে পারে যে হেসলির মা এই স্কুলের এই নতুন সাইকোলজিস্ট। খবরটি শুনে পুরো গ্রুপটি কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। বিদায় নেওয়ার আগে ম্যাট হেসলিকে তার ফোন নম্বর দেয় এবং তাদের বাস্কেটবল প্র্যাকটিস দেখতে আসার জন্য আমন্ত্রণ জানায়। সেই সুযোগে কার্লা হেসলিকে লিউকের জীবনের এক মর্মান্তিক সত্য জানায়। সে বলে যে নিজের বড় ভাই জেকের আত্মহত্যার পর লিউক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে এবং তারপর থেকেই তার আচরণ অত্যন্ত অদ্ভুত ও অনিয়ন্ত্রিত হয়ে গেছে। বাড়িতে ফেরার পর হেসলি এই বিষয়টি নিয়ে অনেকক্ষণ চিন্তা করে। পরের দিন সে যখন আবারও স্কুলের পেছনের অংশে যায় তখন লিউকের সাথে তার পুনরায় দেখা হয়। এবার লিউক হেসলির নোটবুকটি কেড়ে নেয়, যেখানে হেসলি তার জীবনের সমস্ত স্বপ্নের কথা লিখে রেখেছিল। ডলফিনের সাথে সাঁতার কাটার কথা, উঁচু পাহাড়ের চূড়ায় যাওয়ার কথা, কিংবা খোলা রাস্তায় লং ড্রাইভ। তার ছোট বড় প্রতিটি ইচ্ছাই সেই তালিকায় লেখা ছিল। নোটবুকটি পড়ার পর লিউক বলে যে হেসলিকে দেখে তার হিংসা হয়, কারণ হেসলির চোখে এখনো স্বপ্ন আছে এবং সেগুলো পূরণ করার তীব্র আকাঙ্ক্ষাও রয়েছে। তবে হেসলি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে কোনো অবস্থাতেই তার স্বপ্নের সাথে আপোষ করবে না। দুজনের এই খুনসুটির মাঝে লিউক মজার ছলে তার তালিকায় কিছু অদ্ভুত ইচ্ছা যোগ করে দেয় এবং বলে যে পরের বার দেখা হলে সে সব ঠিক করে দেবে। এরপর হেসলির বিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য লিউক তাকে মারিজুয়ানার সাথে, কিন্তু হেসলি কিছু বুঝে ওঠার আগে এক শিক্ষক তাদের হাতে নাতে ধরে ফেলেন। কোচ অন্য সব বাচ্চাদের বাস্কেটবল অনুশীলনে পাঠিয়ে দিলেও লিউককে একা শাস্তির মুখোমুখি হতে হয়। পরবর্তীতে অলিভিয়া হেসলিকে
বুঝিয়ে বলে যে নতুন স্কুলে শুরুর দিনগুলো সবসময় কিছুটা কঠিন হয়, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ম্যাট সাহস সঞ্চয় করে হেসলিকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। হেসলি রাজি হয় এবং দুজনে একসাথে একটি সুন্দর সন্ধ্যা কাটায়। ডেটের সময় ম্যাট হেসলিকে অনুভব করায় যে তার সাথে হেসলি একটি নতুন ও সুন্দর জীবন শুরু করতে পারে। হেসলিও প্রথমবার কারো পাশে এতখানি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাড়ি ফিরে সে মায়ের কাছে স্বীকার করে যে এই ডেটটি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো ছিল। পরের দিন বাস্কেটবল প্র্যাকটিসে ম্যাট ইচ্ছাকৃতভাবে নিজের গতি কমিয়ে রাখে যাতে হেসলি তার সাথে হাঁটতে পারে। তার বন্ধুরাও অনবরত তাকে হেসলিকে নিয়ে প্রশ্ন করতে থাকে। এর মাঝে কার্লা সবাইকে জানায় যে পরের দিন একটি ফাঁকা বাড়িতে একটা বিশাল পার্টির আয়োজন করা হচ্ছে। সে বন্ধুদের আরো বলে যে গত রাতে ম্যাট নিচে তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এরপর ফিজিক্স ক্লাস শুরু হয়, যেখানে লিউক আবারও দেরিতে আসে এবং এবার হেসলির ঠিক পেছনের সিটে গিয়ে বসে। ক্লাস চলাকালীন হেসলি খেয়াল করে যে লিউকের পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। সে বই খোলার বদলে ক্রমাগত ছবি এঁকে চলেছে। তখনই হেসলি জানতে পারে যে লিউকের বয়স 19 বছর এবং 1 বছর ফেল করার কারণে সে এখনো এই ক্লাসে পড়ে রয়েছে। তবে এখন তার নজর বইয়ের চেয়ে হেসলির দিকেই বেশি। অবশেষে কার্লার বলা সেই পার্টির রাত আসে। স্কুলের অর্ধেক ছেলে মেয়ে সেখানে হাজির হয়। তখনই কার্লা এসে এক গোপন সত্য প্রকাশ করে, যে বাড়িতে পার্টি হচ্ছে সেটি আসলে তার নিজের বাড়ি নয়। পার্টিটি পুরোপুরি চিৎকার এবং হইচয়ে মুখরিত হয়ে ওঠে। সবাই নিজ নিজ বন্ধুর সাথে বিভিন্ন কোণায় ব্যস্ত। এর মধ্যে আন্দ্রিয়া সাউন্ড সিস্টেম ঠিক করার চেষ্টা করছিল। হেসলি তাকে সাহায্য করে নিজের পরিচয় দেয় এবং দুজনে মিলে মিউজিক আবার চালু করে। অন্যদিকে ম্যাট হেসলিকে ভিড় থেকে দূরে সরিয়ে নিয়ে কিছুটা নির্জন সময় কাটাতে চায়। সে তাকে উপরের তলায় নিয়ে যায়, কিন্তু কথোপকথনের মাঝে হেসলির কাপড়ে ড্রিঙ্ক পড়ে যাওয়ার কারণে সে বাথরুম খুঁজতে উপরের দিকে যায়। সেখানে পৌঁছে ম্যাটের আচরণ ধীরে ধীরে তাকে অস্বস্তিকর ও ভীত করে তোলে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই হেসলি সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই তার আবার লিউকের সাথে দেখা হয়ে যায়। সে নিজেও একটি ফাঁকা বাথরুম খুঁজছিল। নিচ থেকে হঠাৎ আওয়াজ আসে যে ম্যাটের এক বন্ধু প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তাকে বাইরে নেওয়ার জন্য সাহায্য দরকার। ম্যাট বাধ্য হয়ে নিচে নেমে যায় এবং হেসলি করিডোরে লিউকের সাথে একা রয়ে যায়। লিউক কোনো দ্বিধা ছাড়াই হেসলিকে বলে যে ম্যাট তাকে কখনো সুখে রাখতে পারবে না এবং একদিন কেবল কষ্টই দেবে। হেসলি তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ তার মতে লিউক ম্যাটকে সেভাবে চেনেই না। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, কিন্তু তখনই ভুলবশত হেসলির হাতে ড্রিঙ্ক লিউকের শার্টে পড়ে যায়। লিউক রাগ না করে বরং নিজের পরিষ্কার শার্টটি হেসলিকে পরতে দেয়। এই ছোট্ট মুহূর্তটি তাদের মধ্যকার দূরত্ব অনেকটাই কমিয়ে দেয়। কথোপকথনের সময় হেসলি বলে যে কেউ যদি তাদের একসাথে দেখে ফেলে তবে পুরো স্কুলে নানা কথা রটবে। জবাবে লিউক হেসে বলে যে মানুষ তো এমনিতেও কিছু না কিছু বলবে, আর দিন শেষে প্রতিটি মানুষ কোনো না কোনো কারণে ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যায়। তার এই কথা তার ভিতরে লুকিয়ে থাকা গভীর যন্ত্রণাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। কিছুক্ষণ পর লিউক হঠাৎ পার্টি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হেসলিকে জিজ্ঞেস করে যে সে তার সাথে আসবে কিনা। সামান্য দ্বিধার পর হেসলিও তার পিছু পিছু বেরিয়ে পড়ে। বাইরে এসে লিউক প্রথমে হেসলির বিশ্বাসের পরীক্ষা নেয়। সে হেসলিকে তার বাইকের হেলমেট পরায় এবং কিছুক্ষণ চোখ বন্ধ রাখতে বলে। হেসলি কোনো প্রশ্ন না তুলে তার কথা মেনে নেয়। কিছুক্ষণ পর চোখ খুলতে হেসলি তার সামনে এক অপূর্ব লুকিয়ে থাকা গ্রিন হাউস দেখতে পায়। এটি লিউকের সবচেয়ে প্রিয় এবং ব্যক্তিগত গোপন স্থান, যেখানে সে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে শান্তিতে আশ্রয় নেয়। লিউক জানায় যে সে এবং তার বড় ভাই জ্যাক মিলে এই জায়গাটি খুঁজে পেয়েছিল। গ্রিন হাউসে আজও জ্যাকের ফেলে যাওয়া কিছু স্মৃতি চিহ্ন রয়েছে, যার মধ্যে একটি উজ্জ্বল ক্রিস্টালও আছে। এসব স্মৃতি থেকে স্পষ্ট বোঝা যায় যে জ্যাক আজও লিউকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কথা বলতে বলতে হেসলি জানতে পারে যে লিউকের বড় ভাই পল এখন লন্ডনে থাকে। হেসলি সেই সড়কটির নাম জানতে চায় যা গ্রিন হাউস পর্যন্ত গেছে। লিউক হেসে জানায় যে সে তার প্রিয় গানের নামে রাস্তাটির নাম রেখেছে। কথায় কথায় হেসলি লিউককে বুঝায় যে সে শুধু স্বপ্নে ইচ্ছা লিখে রাখলেই হয় না, সেগুলো পূরণ করার চেষ্টা করতে হয়। তখন লিউক প্রথমবারের মতো তার পরিবারকে নিয়ে খোলামেলা কথা বলে। সে জানায় যে তার মা সবসময় প্রচন্ড দুশ্চিন্তায় থাকতেন এবং সেই অস্থিরতাই হয়তো সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সে আরো জানায় যে তার বাবা শৈশবেই তাদের ছেড়ে চলে গেছে। লিউকের কষ্টগুলো শুনে হেসলি তাকে আগের চেয়ে অনেক গভীরভাবে বুঝতে শুরু করে। তখনই তারা দুজন এক অনন্য সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে যে এখন থেকে তারা তাদের স্বপ্ন তালিকায় থাকা প্রতিটি ইচ্ছা একে একে একসাথে পূরণ করবে। পরদিন হেসলি ও লিউক একসাথে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু প্রেক্ষাগৃহে পৌঁছে তারা জানতে পারে যে শো ইতিমধ্যেই হাউসফুল। তখনই লবিতে কারো ড্রিঙ্ক পড়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র তর্কাতর্কি শুরু হয় এবং দেখতে দেখতে তা এক ব্যক্তিগত ঝগড়ায় রূপ নেয়। থিয়েটারের সেই ঘটনার পর ম্যাট আবারও হেসলিকে সতর্ক করে বলে যে লিউকের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ সে এখনো এক বিপজ্জনক মানুষ। অন্যদিকে লিউক থিয়েটারের ভেতরের স্ন্যাক্স স্টলে তার এক কাজিনের সাথে দেখা করতে যায়। তার কাজিন সবসময় তাকে শৈশবের ডাকনাম ধরে খেপায়, যা লিউক একদম পছন্দ করে না। মজার পর সে লিউককে পরামর্শ দেয় যে হেসলির থেকে বেশি
বেশি আশা না করতে, নতুবা আবারও তার মন ভাঙবে। একই সময়ে লিউক তার বন্ধু আন্দ্রেকে সাহস যোগায় যেন সে অলিভিয়ার কাছে নিজের মনের কথা প্রকাশ করে। লিউকের কথায় অনুপ্রাণিত হয়ে অবশেষে আন্দ্রে নিজের ভালোবাসা ব্যক্ত করার সিদ্ধান্ত নেয়। পরদিন ফিজিক্স ক্লাসে হেসলি, ম্যাট এবং লিউক আবারও মুখোমুখি হয়। ক্লাস শেষে ম্যাট হেসলিকে জিজ্ঞেস করে যে সে সন্ধ্যায় তার সাথে বাইরে যাবে কিনা, কিন্তু হেসলি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। প্রথমবারের মতো ম্যাট উপলব্ধি করে যে তাদের সম্পর্কে হয়তো কিছু একটা বদলে যাচ্ছে। সেই সন্ধ্যায় লিউক হেসলির বাড়িতে হাজির হয় যাতে তারা তাদের ড্রিম লিস্ট খেলাটি এগিয়ে নিয়ে যেতে পারে। কথা বলার ফাঁকে লিউক প্রথমবারের মতো তার হৃদয়ের একটি গোপন ইচ্ছা প্রকাশ করে। সে বলে যে তার কাছে 520 কেবল একটি সংখ্যা নয়, বরং ভালোবাসার এক বিশেষ প্রতীক। তার স্বপ্ন হলো একদিন কেউ তাকে 520টি গোলাপ দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করবে। এরপর সে হেসলিকে স্ট্রবেরি আইসক্রিম ও পপকর্নের তার সেই অদ্ভুত অথচ প্রিয় কম্বিনেশনটি খাইয়ে দেয়। দুজনে হাসি মুখেই আবার গ্রিন হাউসে পৌঁছায়, যেখানে প্রতিটি মুহূর্তের সাথে তাদের মধ্যকার বন্ধন আবারও দৃঢ় হতে থাকে। কিছুক্ষণ পর লিউক নিজের ভেতরে যন্ত্রণা নিয়ে খোলামেলা কথা বলে। সে স্বীকার করে যে সে ড্রাগস নেয় কেবল সাময়িকভাবে নিজের সমস্ত কষ্ট ভুলে থাকার জন্য। সে হেসলিকে অফার করে, কিন্তু হেসলি সরাসরি তা প্রত্যাখ্যান করে। লিউক তার সিদ্ধান্তকে সম্মান জানায় এবং কোনো জোর জুলুম করে না। লিউকের এই বিষয়টি হেসলির মনে তার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আরো বাড়িয়ে দেয়। পরবর্তীতে লিউক রেকর্ড স্টোরে পৌঁছায়, যেখানে সে পার্ট টাইম কাজ করে। গ্রাহকরা চলে যাওয়ার পর সে দোকান বন্ধ করে দেয় এবং হেসলিকে বলে যে এই রেকর্ডসগুলোই তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। গান শোনার সময় তার মনে হয় যেন সব সমস্যা নিমেষেই গায়েব হয়ে গেছে। এরপর সে স্টোরের মাঝখানে দুজনের জন্য একটি ছোট প্রাইভেট ডান্স ফ্লোর তৈরি করে। প্রিয় রেকর্ডগুলো বাজিয়ে সে প্রতিটি গানের পেছনে স্মৃতি ও অনুভূতি হেসলির সাথে শেয়ার করে। সেই নিঝুম পরিবেশে তারা দুজনের আরো কাছাকাছি চলে আসে। তাদের মধ্যকার আকর্ষণ এখন এতটাই গভীর যে তা আর উপেক্ষা করা সম্ভব নয়। হেসলি অনুভব করতে পারে যে তার মন ধীরে ধীরে ম্যাটের কাছ থেকে সরে গিয়ে লিউকের দিকে ঝুঁকে পড়ছে। হেসলি চলে যাওয়ার পর লিউক অনেকদিন পর নিজেকে সত্যিকারের সুখী অনুভব করে। জীবনে আশা ফিরে পাওয়ায় সে তার বড় ভাই পলকে ফোন করে এবং অত্যন্ত উৎসাহের সাথে জানায় যে তার জীবনে এমন এক মেয়ে চলে এসেছে তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এদিকে আমরা অলিভিয়াকে দেখি যে তার ডেবিউ পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে। সে ডেকের পেছনে আন্দ্রের ট্যালেন্টের প্রশংসা করে। অলিভিয়া হেসলিকে অনুরোধ করে যেন সে তার প্রথম ডেবিউর জন্য কিছু অর্থপূর্ণ গান বেছে দিতে সাহায্য করে। হেসলি জোর দিয়ে বলে যে প্রতিটি গানের পেছনে একটি নিজস্ব আবেগ ও গল্প থাকা উচিত। হেসলি ও লিউকের এই বেকুলতা দেখে অলিভিয়া বুঝতে পারে যে তারা দুজন আর তাদের একে অপরের প্রতি টান লুকিয়ে রাখতে পারছে না। হেসলি ক্রমশ লিউকের দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। তবে হেসলির অন্য বন্ধুরা এখনো মনে করে যে ম্যাট তার জন্য বেশি নিরাপদ এবং সঠিক পছন্দ। তারা হেসলিকে সতর্ক করে যে জ্যাকের মৃত্যু লিউককে মানসিকভাবে পুরোপুরি বদলে দিয়েছে। জ্যাক মারা যাওয়ার আগে সে তাদের একই বন্ধু দলের অংশ ছিল, কিন্তু সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই লিউকের জীবনে ড্রাগস আর মারামারির জায়গা করে নেয়। তারা হেসলিকে সঠিক পথ বেছে নেওয়ার জন্য কড়া সতর্কবার্তা দেয়। ঠিক এই সময়ে ম্যাট আবারও ফিরে আসে। সে এখনো বিশ্বাস করে যে হেসলি কেবল তারই জন্য তৈরি এবং তাদের সম্পর্কটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। পরের দিন সকালে হেসলি বুঝতে পারে যে তাকে শেষ পর্যন্ত একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। নিখুঁত ভালোবাসার কথা ভাবতে গিয়ে তার কেবল লিউকের কথাই বেশি ওঠে। সে লিউককে কথা দেয় যে সে ম্যাটের সাথে তার সমস্ত সম্পর্ক চিরতরে চুকিয়ে দেবে। হেসলির এই কথা লিউককে অনেক বড় স্বস্তি দেয়, কারণ না চাইতেও সে হেসলির প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছিল। অন্যদিকে থিয়েটারে লিউকের কাজিন তাকে বলে হেসলির ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে। সে আশ্বাস দেয় যে লিউক যাতে হেসলির সাথে সুন্দর এক সন্ধ্যার পরিকল্পনা করতে পারে, সেজন্য সে নিজেই কাউন্টারের সব দায়িত্ব সামলে নেবে। লিউক তার বাবার কাছে এক সন্ধ্যার ছুটি চায় যাতে সে হেসলির সাথে বিশেষ কিছু আয়োজন করতে পারে, কিন্তু তার বাবা সরাসরি তাকে মানা করে দেয়। লিউক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা প্রতিদিন রাতে লিউকের ড্রাগস নেওয়ার অভ্যাসে চরম বিরক্ত ও চিন্তিত ছিলেন। রেগে গিয়ে লিউক বাইরে বেরিয়ে যাওয়ার আগে তার বাবা নিজের জীবনের ব্যর্থতাগুলো তুলে ধরে তাকে অপমান করে। এদিকে হেসলি ম্যাটের মুখোমুখি হয়। সে ম্যাটকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের সম্পর্কটি সেভাবে এগুচ্ছে না যেভাবে সে ভেবেছিল। ম্যাট মনে করে যে হয়তো সাময়িক দূরত্ব তাদের সম্পর্ক ঠিক করে দেবে, তাই সে টুর্নামেন্টের উদ্দেশ্যে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই হেসলি মনে মনে লিউকের বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে গেছে। সেদিন রাতে লিউককে একটি নাইট ক্লাবে দেখা যায়। ভিড়ে ঠাসা সেই ক্লাবে হঠাৎ পরিবেশ বেশ হিংসাত্মক হয়ে ওঠে, যা লিউককে মানসিকভাবে উত্তেজিত করে তোলে এবং তার আশেপাশে মারামারি শুরু হয়ে যায়। লিউক ভিড়ের মাঝে ছটফট করতে থাকে এবং নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি খারাপ দেখে সিকিউরিটি গার্ড লিউককে ক্লাব থেকে জোরপূর্বক বের করে দেয়। ইতিমধ্যে ডিসেম্বর ফেস্ট ঘনিয়ে আসে। স্কুলে কার্লার মনে হিংসা জাগে যখন সে দেখে হেসলি কত দ্রুত তাদের গ্রুপের সবার সাথে মানিয়ে নিয়েছে। গ্লিটার পার্টির সাউন্ড সিস্টেম সামলানোর জন্য তারা লিউককে দলে নেওয়ার কথা ভাবে।
এখন হেসলি তার মায়ের সাথে দেখা করতে যায়, যিনি স্কুলের নতুন থেরাপিস্ট। হেসলি হুট করে তার প্রাইভেট স্টেশনে ঢুকে পড়ায় তার মা তাকে বকাঝকা করে। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা লিউক ও হেসলিকে গোপন গ্রিন হাউসের ভেতরে দেখতে পাই। হেসলি ইতিমধ্যে লিউকের গোপন থেরাপি সম্পর্কিত বিষয়গুলো জেনে গেছে। লিউক যখন হেসলিকে তাকে একা ছেড়ে যেতে বলে, হেসলি তা মেনে নিতে অস্বীকার করে। লিউক তাকে বুঝাতে চায় যে তার সাথে থাকলে হেসলি কেবল কষ্টই পাবে এবং তার ভয় হয় যে তাদের এই গভীর সম্পর্ক শেষ পর্যন্ত হেসলির জীবন ধ্বংস করে দেবে। কিন্তু হেসলি লিউকের সব সতর্কবার্তা মানতে নারাজ। সে তাকে ছেড়ে একেবারেই যেতে রাজি নয়। সে লিউককে বাধ্য করে যাতে সে সরাসরি তার মুখে বলে যে সে তাকে চায় না, কিন্তু লিউক তা বলতে পারে না। হেসলি তাকে ভাবতে বাধ্য করে যে সে নিজের জীবন থেকে আসলে কি চায়। হেসলির চোখের দিকে তাকিয়ে লিউক নিজের ভেতরে এক নতুন আশার আলো দেখতে পায়। বাড়িতে ফেরার আগে তারা দুজনে মিলে তাদের মূল্যায়ন চ্যালেঞ্জ সম্পূর্ণ করে। জীবনের প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার জন্য হেসলি লিউককে ধন্যবাদ জানায়। এরপর সে তাদের উইশলিস্টে থাকা আতশবাজি ফোটানো স্বপ্নটিতে টিক চিহ্ন দেয়। তারা দুজনে একসাথে আকাশে চমৎকার আতশবাজি স্বপ্ন সত্যি করে। উইশলিস্টের পরবর্তী স্বপ্ন পূরণ করতে লিউক ও হেসলি একটি গাছ লাগায়। তারপর একটি পোস্ট কার্ডের সাহায্যে তারা গ্রিন হাউসটিকে যেন প্যারিসের এক টুকরো শহরে রূপান্তর করে এবং সেই ইচ্ছাটি সফলভাবে সম্পন্ন করে। প্রতিটি পূরণ হওয়া স্বপ্ন তাদের দুজনকে একে অপরের আরো কাছে নিয়ে আসতে থাকে। লিউকের উপর পূর্ণ বিশ্বাস রেখে হেসলি তার আরেকটি গভীর স্বপ্নের কথা প্রকাশ করে, খোলা সমুদ্রে সাঁতার কাটা। অবশেষে লিউকের সাহায্যে হেসলি তার এই স্বপ্নটিও পূরণ করতে সক্ষম হয়। জীবনের প্রতি হেসলির এই ইতিবাচক মনোভাব বলিউডের সিনেমার আবেগ গণদর্শনের কথা মনে করিয়ে দেয়, যা শেখায় যে জীবন সত্যি বেঁচে থাকার মতো সুন্দর। হেসলি লিউককে বলে যে তাদের ভালোবাসা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। লিউক তাদের পূরণ করা প্রতিটি স্বপ্নকে এমন এক গন্তব্য বলে মনে করে যা তারা নিজেদের হাতে তৈরি করেছে। পরবর্তীতে বাস্কেটবল অনুশীলনের সময় মেট আবারও হেসলির কাছে আসে এবং তাদের সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়, কিন্তু হেসলি সরাসরি তাকে না বলে দেয়। তবে মেটের আচরণে পরিষ্কার বোঝা যায় যে সে কোনোভাবেই হেসলিকে ভুলে সামনে এগুতে পারছে না। সে বিচ্ছেদ মেনে নিতে অস্বীকার করে, কিন্তু হেসলির সিদ্ধান্ত ছিল অটল। পরের দৃশ্যে হেসলি অলিভিয়াকে তার ডেবিউয়ের জন্য শুভকামনা জানায়। লিউককে সে অনুরোধ করে যাতে সে হেসলিকে তার জীবনের প্রতিটি অংশে স্থান দেয়। অলিভিয়ার প্রথম ডিজে পারফরমেন্স উপস্থিত সবার মন জয় করে নেয়। আন্দ্রেও তার দুর্দান্ত চমৎকার সেটআপের জন্য অলিভিয়াকে অভিনন্দন জানায়। তাদের সাথে লিউক এবং হেসমিও অলিভিয়ার এই সাফল্য উদযাপন করে। সেখানে তারা আর নিজেদের সম্পর্ক গোপন না রেখে সবার সামনে একে অপরকে চুমু খায়। এরপর লিউক হেসলির আরেকটি বড় স্বপ্ন পূরণ করার সুযোগ পায়। বাইরে দাঁড়িয়ে হেসলি লিউকের সারপ্রাইজ প্লেন সম্পর্কে কিছু না জেনে তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই লিউক একটি ভ্যান চালিয়ে সেখানে হাজির হয় যাতে হেসলির সব স্বপ্নগুলোকে তারা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। তারা নির্দিষ্ট কোনো গন্তব্য ছাড়াই গাড়ি চালিয়ে যেতে থাকে। ভ্যানটি তাদের এক অজানা সুন্দর গন্তব্যের দিকে যায়। রাতের বেলা তারা ভ্যানের ছাদের উপরে উঠে বসে। তখন লিউক স্বীকার করে যে এখনো তার উপর ড্রাগসের প্রভাব হয়, আর হেসলি পরম মমতায় তার প্রতিটি কথা শুনতে থাকে। অবশেষে লিউক তার জীবনের সবচেয়ে বড় ও গোপন যন্ত্রণার কথা হেসলির কাছে খুলে বলে। জ্যাক একবার লিউককে এমন এক বিশ্রী ডাকনাম ধরে খেপিয়েছিল যা সে একদম সহ্য করতে পারতো না। এই ব্যাপারে সে রেগে গিয়ে গাড়ি চালানোর সময় লিউক জ্যাককে সজোরে ধাক্কা দিয়ে বসে। লিউকের মনে পড়ে সেই তর্কের মাঝেই জ্যাক নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে জানায় যে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের তীব্র আলোয় জ্যাকের চোখ ধাঁধিয়ে গিয়েছিল। সেই করুণ দুর্ঘটনার পর থেকে লিউক নিজেকে এই ভাইয়ের মৃত্যুর মূল অপরাধী মনে করে গ্লানিতে ভুগছিল। হেসলি লিউককে সেই ভয়ানক স্মৃতির জাতাকল থেকে বের করে আনে এবং তার অপরাধ বোধের বিরোধিতা করে। হেসলির ভালোবাসাপূর্ণ কথায় লিউকের বিশ্বাস জন্মায় যে সেও হয়তো একদিন এই অপরাধ ভূত থেকে মুক্তি পেতে পারে। তারা দুজন একসাথে কিছু চমৎকার সময় কাটায় এবং একে অপরকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করতে শুরু করে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে লিউ তার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। সে হেসলিকে প্রতিশ্রুতি দেয় যে সে রিহা থেকে সুস্থ হয়ে আবার তার কাছে ফিরে আসবে। স্কুল শুরু হওয়ার আগে হেসলি জেগে ওঠে এবং সামনে যা আসবে তা মুখোমুখি সামলানোর প্রস্তুতি নেয়। হেসলির বন্ধুরা জানতে পারে যে প্রি কলেজে তাদের সেই চুমুর দৃশ্যটি এখন সবার আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেটও জানতে পারে যে হেসলি বহু আগেই তাদের সম্পর্ক শেষ করে দিয়েছে। রাগে খুবই উন্মাদ হয়ে সে জ্যাকের মৃত্যুর জন্য লিউককে সরাসরি দোষী সাব্যস্ত করে, যা লিউকের জীবনের সবচেয়ে গভীর ক্ষতটিকে আবারও তাজা করে তোলে। লিউকের হিংস্র রূপ দেখে হেসলি মারাত্মকভাবে অবাক ও ভীত হয়ে পড়ে। করিডোরে যখন দুই ছেলের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয় তখন হেসলির বন্ধুরা তাকে পেছনে টেনে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হেসলির মা সেখানে এসে হাজির হন এবং পুলিশ বা কর্তৃপক্ষের লোকজন আসার আগেই লিউককে পালিয়ে যাওয়ার আকুতি জানান। বাড়িতে এসে লিউকের কোনো খোঁজ না পেয়ে হেসলি ভেঙে পড়লে তার মা তাকে সান্ত্বনা দেয়। লিউকের বিষয়ে তখন কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এর মাঝে হেসলি জানতে পারে যে তার মা অবশেষে স্কুলে একটি স্থায়ী চাকরি পেয়েছেন। অন্যদিকে মেট তার বন্ধুদের সাথে মিলে এখনো হেসলিকেই সবকিছুর জন্য দায়ী করতে থাকে। স্কুলে লিউক ও হেসলির ফাঁস হয়ে যাওয়া ছবি এবং স্ক্যান্ডাল দেখে হেসলির বন্ধুরা দুশ্চিন্তায় পড়ে। অন্যদিকে হেসলিকে বারবার সেই ভাইরাল ছবির জন্য টিটকারি শুনতে হয়। এমন সময় বৃষ্টিতে ভিজে একাকার
হয়ে লিউক হেসলির সামনে এসে দাঁড়ায় এবং বলে যে তাদের কথা বলা দরকার। কিন্তু হেসলি এখনো লিউকের হঠাৎ রেগে যাওয়ার আচরণে ভীষণ ক্ষুব্ধ ছিল। লিউক আক্ষেপ করে বলে যে অন্যদের মতো হেসলিও এখন তাকে ভুল বুঝছে। হেসলি কথা দিয়েছিল যে সে কখনো লিউকের সঙ্গ ছাড়বে না, অথচ এখন সেও বাকিদের মতোই আচরণ করছে। হেসলির মন গলল না, সে কথা মাঝপথেই থামিয়ে সেখান থেকে চলে যায়। একেবারে একা ও নিঃসঙ্গ হয়ে লিউক চরম হতাশায় তাদের সেই গোপন গ্রিন হাউসে ফিরে যায়। একাকিত্বের যন্ত্রণায় আর টিকতে না পেরে লিউক আবার ড্রাগস সেবন করে এবং পুনরায় সেই বিষাক্ত নেশার কবলে পড়ে যায়। এবার নেশার মাত্রা দ্রুত তার শরীরে প্রভাব ফেলতে শুরু করে। ড্রাগসের ওভারডোজের কারণে আমরা দেখতে পাই লিউকের শরীরে সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। হেসলির স্মৃতিতে আচ্ছন্ন হতে হতে সে একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দৃশ্যে হেসলিকে একা বসে থাকতে দেখা যায়। তার বন্ধুরা তার পাশেই থাকে এবং হেসলি মানসিক আঘাত থেকে বের হওয়ার চেষ্টা করে। এক বন্ধু হাসলিকে বলে যে সে সারা জীবন গুজবের ভয়ে পালিয়ে থাকতে পারে না, তাকে লুকানোর বদলে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। হেসলি চুপচাপ বন্ধুর এই কঠিন উপদেশটি উপলব্ধি করে এবং একই সাথে তার মায়ের দেওয়া পরামর্শের কথা মনে পড়ে। এদিকে মেট সবাইকে গিয়ে বলে যে লিউকের নাকি প্রায় ওভারডোজ হয়ে মৃত্যু হওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সে সহানুভূতি না দেখিয়ে এই ঘটনাকে ব্যবহার করে হেসলিকে অপমান ও লজ্জিত করার চেষ্টা করে। সে হুমকি দিয়ে বলে যে আরেকবার ওভারডোজ হলেই লিউক মারা যাবে। এবার অবশেষে হেসলি বুঝতে পারে যে মেট কোনো সমাধান বা সমঝোতা চায় না, সে কেবল হেসলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। দৃশ্যপট আবার লিউকের দিকে চলে যায়। সে নিজের ঘরে চোখ মেলে এবং তার বড় ভাই পলের গলার আওয়াজ শুনতে পায়। সে জানতে পারে যে পল লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছে। লিউক শুনতে পায় যে পল তাকে চিকিৎসার জন্য লন্ডনের এক ক্লিনিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু লিউক সাথে সাথে লন্ডনে গিয়ে চিকিৎসা নেওয়ার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। ঠিক তখনই লিউকের বাবা ঘরে প্রবেশ করেন, যার ফলে পরিবারের দীর্ঘদিনের চেপে রাখা কুন্দল সবার সামনে চলে আসে। তার বাবা হেসলির ব্যাপারে লিউকের দেওয়া সতর্কবাণীগুলো বুঝতে পারে। লিউক তার বাবার কথা শুনে তার বাবা কোনো তর্ক না করে লিউকের আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি মাথা পেতে নেয়। লিউক স্তম্ভিত হয়ে শুনে যখন তার বাবা তাকে বলেন যদি সম্ভব হতো তবে আমি তোর জায়গায় নিজেকে বদলে ফেলতাম। বাবার মুখের এই কথাগুলো শোনার পর লিউক হেসলিকে খোঁজা শুরু করে। চিকিৎসার জন্য লন্ডন রওনা হওয়ার ঠিক আগে হেসলি নিজেই লিউকের সাথে দেখা করতে আসে। লিউক অনবরত হেসলির কাছে ক্ষমা চাইতে থাকে যতক্ষণ না হেসলি তাকে থামিয়ে দেয়। হেসলির এখন একমাত্র চিন্তা লিউকের দ্রুত সুস্থ হয়ে ওঠা। এরপর লিউক হেসলিকে জানায় যে সে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছে। হেসলি তাকে কথা দেয় যে সুস্থ হওয়ার এই পুরো প্রক্রিয়ায় সে লিউকের পাশে সবসময় থাকবে। লন্ডনে যাওয়ার আগে তাদের সেই পুরনো দুষ্টুমি ও খুনসুটি ভরা স্মৃতিগুলো আবার ফিরে আসে। অবশেষে দুজনে কোনো ঝগড়া ছাড়াই শান্তভাবে কথা বলে। লিউক নিশ্চিত করে যে সে সত্যি রিহাবে যাবে, আর সে দেখতে পায় যে হেসলি তাদের এই ভালোবাসার সম্পর্কটিকে সারা জীবনের জন্য হৃদয়ে আগলে রাখতে চায়। তাদের স্বপ্নের তালিকার বিষয়ে কথা বলতে গিয়ে হেসলি প্রকাশ করে কিভাবে তারা তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো পূরণ করবে। লিউকের চলে যাওয়ার আগে আন্দ্রে তাকে এক শেষ বিদায়ী পার্টিতে ডেকে নেয়। সেখানে আন্দ্রে হেসলি ও লিউকের একে অপরের প্রতি স্পষ্ট ভালোবাসা নিয়ে লিউকে নিয়ে একটি দুষ্টুমি করে। এদিকে লিউক তার কাজিনকে এক শেষ অনুরোধ করে সে যেন লিউকের অনুপস্থিতিতে হেসলির খেয়াল রাখে। লিউকের কাজিনও কথা দেয় যে লিউক চলে যাওয়ার পর সে হেসলির সুরক্ষা দিবে। তারা শেষবারের মতো লিউকে জড়িয়ে ধরে বিদায় জানায়। সেদিন রাতে হেসলি লিউককে খুঁজতে খুঁজতে সেই গ্লিটার পার্টিতে যায় এবং লিউকের আসার অপেক্ষায় বেকুল হয়ে থাকে। অন্যদিকে লিউক জেকের একটি পুরনো ছবি দেখতে পায় যা তাকে জেকের সাথে তৈরি করা সেই কাঠের কেবিনটির কথা মনে করিয়ে দেয়। পল স্বীকার করে যে এতদিন পার হয়ে যাওয়ার পরও জেকের অকাল মৃত্যুর শোক তারা কাটিয়ে উঠতে পারেনি। লিউক গোপনে হেসলিকে শেষ বিদায় জানাতে সেই পার্টিতে যায়। সে পলকে এয়ারপোর্টের দিকে ইঙ্গিত করে গোপনে কেটে পড়ার চেষ্টা করে। পল লিউকে ডেকে ওঠে, কিন্তু লিউক ততক্ষণে পার্টির ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে গেছে। হেসলি সেই কোলাহলপূর্ণ পার্টিতে অবিরাম লিউকে খুঁজতে থাকে। লিউকের অপেক্ষায় থাকতে থাকতে সে তার বন্ধুদের সাথে পার্টি উপভোগ করার চেষ্টা করে, কিন্তু মেট এসে কার্লা ও হেসলির সাথে ঝামেলা শুরু করলে পার্টির আনন্দ মাটি হয়ে যায়। মেট সবার মাঝখানে নতুন করে এক তুলকালাম কাণ্ড ঘটায়। হেসলি মেটের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং তখনই সে জানতে পারে যে কার্লাই আসলে তাদের সেই গোপন ছবিটি সবার সামনে লিক করেছিল। ঝগড়া ও মারামারি গড়িয়ে পার্টির বাইরে রাস্তার উপর চলে আসে এবং চারপাশে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সব বন্ধুরা মিলে মেটকে হেসলির কাছে পৌঁছানো থেকে আটকে রাখে। ঠিক সেই মুহূর্তে লিউক হাতে একটি লাল গোলাপ নিয়ে সেখানে হাজির হয়। হেসলি লিউকের দিকে দৌড়ে যায়, কিন্তু অনিয়ন্ত্রিত একটি গাড়ি হেসলির দিকে ধেয়ে আসে। হেসলিকে বাঁচাতে গিয়ে লিউক তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নিজে রক্ষা পায় না। লিউকের হাতের সেই গোলাপটি বৃষ্টিতে ভেজা রক্তাক্ত রাস্তায় গিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে লিউকের কফিনটি নিশ্চিত করে দেয় যে সেদিনের মারাত্মক দুর্ঘটনায় সে বেঁচে ফিরতে পারেনি। হেসলি লিউকের রেখে যাওয়া শেষ চিঠিটি পড়ার আগেই
মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। অবশেষে হেসলি কাঁপা কাঁপা হাতে সেই চিঠিটি খুলে যা লিউক তার মৃত্যুর ঠিক আগে তার জন্য লিখে রেখেছিল। সে নিজেকে প্রস্তুত করে লিউকের শেষ কথাগুলো শোনার জন্য। লিউক চিঠিটি লিখেছিল লন্ডনে তার নতুন চিকিৎসা শুরু করার আশায়। তার স্বপ্ন ছিল সুস্থ হয়ে উঠে সে হেসলির সুন্দর ভবিষ্যতের যোগ্য সঙ্গী হবে। শীঘ্রই সবাই লিউকের ফিউনারেলের জন্য একত্রিত হয়। তারা ভারী মন নিয়ে লিউকের কফিনের পেছনে পেছনে কবরস্থানের দিকে এগিয়ে যায়। লিউকের কবরের উপর রাখা হয় 520টি লাল গোলাপ। তারা তার জীবনের শেষ ইচ্ছাটি পূরণ করে। তার সমাধি স্থলটি যেন ভালোবাসার গোলাপে ঢেকে যায়। লিউক হাউল্যান্ডের কবরের নাম ফলকটি সাক্ষী হয়ে রয় এক অসমাপ্ত জীবনের, যা বড় অকালেই ঝরে গেল। লিউক সেই চিঠিতে লিখেছিল যে তাদের প্রথম চুমুটি তার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল। সব অনুষ্ঠান শেষ হয়ে গেলেও হেসলি লিউকের কবরের পাশে একা বসে থাকে এবং চিঠিটি পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দেয় যে লিউক চিরকাল তার স্মৃতি ও হৃদয়ে বেঁচে থাকবে। লিউক চিঠিতে কথা দিয়েছিল যে হেসলির যখনই তাকে প্রয়োজন হবে সে কোনো না কোনো ভাবে ফিরে আসবে। তাদের ভৌগোলিক বিচ্ছেদ কিংবা মৃত্যুর দূরত্ব সত্ত্বেও তাদের ভালোবাসা যে চিরন্তন। চিঠিটি ছিল তারই এক অলিখিত দলিল। লিউক আরো স্বীকার করেছিল যে তাদের প্রথম সাক্ষাৎটি এক অদ্ভুত নিয়তি ছিল, কিন্তু হেসলির ভালোবাসা যে তার পুরো জীবনটাকেই বদলে দিয়েছিল তা সে শেষ স্বাক্ষরে লিখে গেছে। বিদায়ের শেষ বার্তাটি বুকে জড়িয়ে হেসলি আবার তাদের সেই স্মৃতিঘেরা গ্রিন হাউসে ফিরে আসে। ফিউনারেলের পর হেসলি লিউকের শেষ চিঠিটি তাদের সেই গোপন গ্রিন হাউসে সযত্নে রেখে দেয় এবং লিউকের সাথে কাটানো প্রতিটা সুন্দর স্মৃতিকে সম্বল করে নতুন করে বাঁচার পথে এগিয়ে চলে। কিছু গল্প শেষ হয়ে যায়, কিন্তু শেষ হওয়ার পরও আমাদের ভেতরে থেকে যায়। বলিভার হয়তো এমনই একটি গল্প। হয়তো এই গল্পের মতো আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন হাসে, কিন্তু নিজের ভেতরে কতটা একা তা কেউ বুঝে না। ভিডিওটি যদি আপনার মনে একটু দাগ কেটে থাকে তাহলে একটি লাইক দিয়ে জিএসআর সিনেভার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্ট করে জানান আপনার জীবনে এমন কোনো মুভি বা সিরিজ আছে যেটা শেষ হওয়ার পরও অনেকদিন আপনার মনে রয়ে গেছে। যে মুভি বা সিরিজের নামের কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে সেই গল্পের এক্সপ্লেনেশন আমি আগামী 48 ঘন্টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি গল্পে।